আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের আমাদের হচ্ছে একটা বেসিক ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা সম্পূর্ণ বেসিকটা দিব। কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে, কোথা থেকে হচ্ছে প্রশ্নগুলো প্রতি বছর রিপিট হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। খুব বেশি সময় লাগবে না, আশা করি খুব সুন্দর হবে। আমাদের আগের যে ক্লাসগুলো আছে ওগুলাতে তোমরা অবশ্যই দেখেছো যে টাইপ থেকে কিভাবে আমরা কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করেছি কত ইজিলি ভাবে। ওকে, তো এই প্রশ্নগুলো হুবহু না আসলেও অবশ্যই টাইপগুলো থেকে আসবে। ওকে, আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথম যেই টাইপটা আছে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কিত কিছু কথাবার্তা। আচ্ছা, এখন এই বায়ুমণ্ডলের প্রথম কনসেপ্টটা হচ্ছে এখানে যে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি। ওকে, আচ্ছা দেখো, এখন তোমরা একটু খেয়াল করো। এখন বায়ুমণ্ডলে কিছু গ্যাসীয় উপাদান নিয়ে কথা বলবো এবং এদের শতকরা পরিমাণটা কিরকমের থাকে, বায়ুমণ্ডলে এরা কি পরিমাণে থাকে। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। দেখো, নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, এখন এই নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা বায়ুমণ্ডলে হচ্ছে 78.09%। ওকে, প্রশ্ন আসবে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, এটা হবে নাইট্রোজেন গ্যাস। ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে অক্সিজেন নিয়ে কথা বলবো। অক্সিজেনের পরিমাণটা হচ্ছে 20.946, হ্যাঁ, 20.946 এত পার্সেন্ট হচ্ছে অক্সিজেন থাকবে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি পরিমাণে থাকে? কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে অনেক কম পরিমাণে থাকে, যেটা হচ্ছে 0.033। তো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে কার্বন ডাই অক্সাইড কম পরিমাণে থাকবে। কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে তো আমরা শ্বাস প্রশ্বাসে আমাদের প্রবলেম হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা যেটাকে আমরা বলি আর্গন। এই আর্গনটা, ওকে, এই আর্গনটা হচ্ছে 0.934। আচ্ছা, এটা হচ্ছে আর্গন গ্যাস। এবং একটা প্রশ্ন সব সময় আসে, এটা কমন প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষাও সম্ভবত এসেছে। এটা হচ্ছে সব সময় অনেক জায়গায় আসে আর কি, যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? কি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে তোমার সবচেয়ে বেশি কোনটা? আর্গন। বেশি হলো কি? আর্গন, সরি, আর্গন। এবং এটা পরিমাণটা হচ্ছে 0.934। প্রশ্ন আসবে বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি, এটা হচ্ছে আর্গন। ওকে, জাস্ট এই কনসেপ্টটুকু একটু করো, এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা যে বায়ুমণ্ডলের কয়েকটা স্তর আছে, এটা আমরা জানি, 4টা স্তর থাকে। আচ্ছা, এই স্তরগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তো এদেরকে আমরা দেখো একটু ইজিলি প্রকাশ করি, যেমন ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, আচ্ছা, ট্রোপোস্ফিয়ার। এরপরে হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। আচ্ছা, ফুলি লিখি, স্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে কি স্ট্রেটোস্ফিয়ার। ওকে, স্ট্রেটোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। সরি, আচ্ছা, এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, আচ্ছা, এরপর হচ্ছে কি থার্মোস্ফিয়ার। ও, জানো তো, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ওকে, এখন এই যে 4টা স্তর, এই 4টা স্তরের পরিসরটা কত?
মানে বায়ুমণ্ডল থেকে এক একটা স্তর কতটুকু পর্যন্ত বিস্তৃত। দেখো, যদি আমরা চিন্তা করি যে সবচেয়ে নিচে যেই মণ্ডলে হচ্ছে আমরা বসবাস করি, যেখানে হচ্ছে নিশ্চয়ই যে আমরা যে একটু আগে গ্যাসগুলো নিয়ে কথা বলছি, এই গ্যাসগুলো থাকে, তো এই মণ্ডলটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং এই স্তরের বিস্তৃতি মানে এটা হচ্ছে ভূমি থেকে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত উপরে। কত? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত উপরে। আচ্ছা, এরপর স্ট্রেটোস্ফিয়ারটা হচ্ছে 15 থেকে কত ভাইয়া, 15 থেকে 50 কিলোমিটার উপরে। এই পর্যন্ত হচ্ছে এটা বিস্তৃত। আচ্ছা, এরপরে মেসোস্ফিয়ারটা হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, এরপরে থার্মোস্ফিয়ারটা হচ্ছে এই 85 থেকে 500 কিলোমিটার, 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে সবার উপরে। তাহলে সর্বোচ্চ মানে সবার উপরে যে স্তরটা, এটা আমাদের থার্মোস্ফিয়ার। এবং একেবারে নিচে ভূমির সাথে থেকে শুরু করে উপরের দিকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যেটা, এটা হচ্ছে আমাদের কি, ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এরপরে এখন এই যে চারটা স্তর, কোন স্তরে কি কি উপাদানগুলো থাকে, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। তবে আজকের পর থেকে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। দেখো, তোমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরে থাকে হচ্ছে ওজোন গ্যাস। কি থাকে ভাই? O3, ওজোন গ্যাস। আচ্ছা, এটা গেল। এরপরে যেটা সেটা হচ্ছে যে মেসোস্ফিয়ার, এটা একটু মাথায় রাখবা। মেসোস্ফিয়ার হচ্ছে O2+ এবং NO+। আচ্ছা, এইটুকু তো আমরা বুঝলাম নাকি, যে স্ট্রেটোস্ফিয়ারে থাকে হচ্ছে ওজোন গ্যাস, আর মেসোস্ফিয়ারে থাকে O2+ এবং হচ্ছে NO+। আচ্ছা, এরপরে এরপরে যত আয়ন থাকবে, কি বলছি, শুধুমাত্র একটা অণু যেটা হচ্ছে ওজোন গ্যাস, এটা থাকবে স্ট্রেটোস্ফিয়ারে। আর দুইটা আয়ন, একটা হচ্ছে O2+ আর একটা হচ্ছে NO+, এটা হচ্ছে থাকবে মেসোস্ফিয়ারে। আর যত আয়ন আছে সব থাকবে হচ্ছে থার্মোস্ফিয়ার, বাকি সব আয়ন। ওকে, বাকি সকল আয়ন থাকবে কোথায়? থার্মোস্ফিয়ারে। আর অন্য যত সকল অণু আছে, সকল অণু থাকবে কোথায়? আমাদের ট্রপোস্ফিয়ারে সকল অণু। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিতে পারে যে নাইট্রোজেন প্লাস। ওকে, এই নাইট্রোজেন প্লাস আয়নটা কোথায় থাকে? তাহলে আমরা লিখবো যে নাইট্রোজেন প্লাস আয়ন, যেহেতু সকল আয়ন, এই দুইটা আয়ন বাদে সকল আয়ন হচ্ছে থাকবে থার্মোস্ফিয়ারে, তাই এই নাইট্রোজেন আয়ন কোথায় থাকবে? এই নাইট্রোজেন প্লাস আয়নটা থাকবে হচ্ছে আমাদের কোথায়? নাইট্রোজেন প্লাস আয়নটা থাকবে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারে। আর আমাদের হচ্ছে যে ট্রপোস্ফিয়ার, বাকি সকল অণুগুলো যে থাকে সে, সরি, আচ্ছা যাই হোক, এখন আমাদের বাকি সকল যে অণুগুলো আছে, এই অণুগুলো থাকবে কোথায়? ট্রপোস্ফিয়ারে। আচ্ছা, তাহলে এখন বলতে পারে যে আমাদের কার্বন ডাই অক্সাইডের যে অণুটা, এটা কোথায় থাকে? তাহলে এটা বলবো হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ সকল অণু, যে কোনো অণু। ওকে, এইটুকু একটু বুঝতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে চাপ, যে কোথায় কিরকম চাপ থাকে। দেখো, চাপ চাপটা শুরু হয় কত থেকে? স্বাভাবিক চাপ কত? আমরা জানি 1 অ্যাটমোস্ফিয়ার। 1 অ্যাটমোস্ফিয়ার হচ্ছে আমাদের ন্যাচারাল প্রেসার। এখন এই যে চাপটা, এটাকে আমরা মার্কারি যদি এককে চিন্তা করি, এখন সেটা হচ্ছে 760, ওকে, মিলিমিটার মার্কারি। এই স্তরে এটা কমে 760 থেকে 100 মিলিমিটার মার্কারিতে চলে আসে। ওকে, আচ্ছা, এরপরে চাপটা নিচের দিকে যতই মানে নিচের দিকে যেতে থাকে, ততই হচ্ছে চাপ কমতে থাকে। কি হয়? চাপ চাপ কমে, এদিকে আরো কমে, এদিকে হচ্ছে আরো কমে, চাপ কমতে থাকে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার বাড়ার উপর ভিত্তি করে চাপটা হচ্ছে আস্তে আস্তে কম থাকে। যত উপরের দিকে আমরা উঠবো, টেম্পারেচারটা বাড়বে, চাপ কমবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে কিছু বিশেষ নাম বা বৈশিষ্ট্যমূলক কিছু নাম, এক একটা স্তরে এক একটা বৈশিষ্ট্যমূলক নাম আছে। এখন এগুলো পরীক্ষাতে আসে। দেখো, তুমি যদি হচ্ছে একটু চিন্তা করো যে ট্রোপোস্ফিয়ার, এটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র মণ্ডল। ওকে, ক্ষুদ্র মণ্ডল। ওকে,
ট্রপোস্ফিয়ার একটা যে বৈশিষ্ট্যমূলক নাম এটা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল এবং এই স্তরে হচ্ছে বিমান চলাচল করে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটার নাম হচ্ছে কি শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল। আচ্ছা, এরপরে আমাদের যে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শীতলতম একটা অঞ্চল, তাই এটার নাম হচ্ছে কি শীতলতম অঞ্চল। ওকে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র, যেটাকে বলা হয়, আমরা যে আন্তর্জাতিক যে আমাদের গবেষণা কেন্দ্রটা আছে এটা হচ্ছে এখানে হয় থাকে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্র। ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু বুঝলাম যে আমাদের বায়ুমণ্ডলের ৪ টা স্তর আছে। এই ৪ টা স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর হলো থার্মোস্ফিয়ার। আচ্ছা, এবং স্তরগুলোর পরিধি কিরকম, কোনটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উপরের দিকে, তো সেগুলো হচ্ছে আমরা মোটামুটি দেখলাম এই ৪ টা। এবং হচ্ছে কোন স্তরে কি ধরনের গ্যাসীয় উপাদান থাকে সেটাও আমরা দেখলাম যে বলছি। শুধুমাত্র মাথায় রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে হচ্ছে একটা অণু, সেটা হচ্ছে ওজোন, আর বাকি যত সকল অণু আছে সব থাকবে হচ্ছে ট্রপোস্ফিয়ারে। আর ২ টা আয়ন O2 প্লাস আরেকটা হচ্ছে NO প্লাস, এই ২ টা আয়ন থাকবে শুধুমাত্র মেসোস্ফিয়ারে। বাকি যত সকল আয়ন আছে সবাই থাকবে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারে। আচ্ছা, এরপর চাপ হচ্ছে স্বাভাবিক চাপ হচ্ছে ১ অ্যাটমোস্ফিয়ার বা ৭৬০ মিলিমিটার মার্কারি চাপ। এটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামলে কমতে থাকে। তাপমাত্রা যত বাড়বে চাপ তত কমবে। আর এদের কিছু বৈশিষ্ট্যমূলক নাম, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যমূলক নাম হচ্ছে ক্ষুদ্রমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যমূলক নাম হচ্ছে শান্তমণ্ডল এবং মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্যমূলক নাম হচ্ছে আমাদের শীতলতম অঞ্চল। আর থার্মোস্ফিয়ারের যে বিশেষতম একটা অঞ্চল হিসেবে আমরা যেটা চিনি সেটা হচ্ছে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। আচ্ছা, তাহলে আমাদের এটা আশা করি হয়ে গেছে। এরপর চলে আসো আমাদের ২ নাম্বার টাইপে আসলাম আমরা। এখানে বলছে মৌলিক ধ্রুবক। আচ্ছা, এখন দেখো কি কি ধ্রুবক আছে। কয়েকটা ধ্রুবক, এই ধ্রুবকগুলা যেমন পরীক্ষাতে আসে, বোল্টজম্যান ধ্রুবকের মান কত, এটার একক কি, হ্যাঁ এরকম প্রশ্ন আসে। বা হচ্ছে আমাদের মোলার ধ্রুব, গ্যাস ধ্রুবক, এটার একক কি বা এটার মান কোন কোন এককের মানটা কি, এরকম আসে আর কি। ওকে। আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি কোন সময় আসতাম, ওদিকে আসবো কোন সময়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফোন আসছিল। এখন দেখো যে আচ্ছা, এখন কয়েকটা একক, হ্যাঁ, যে একক গুলা কিরকম, এককের মানে এককটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, এবং হচ্ছে এদের মান কি, এই জিনিসগুলা এবং এদের এককটা কি। ডিস্টার্ব করতেছে। ১ মিনিট একটু ওয়েট করো। নেট, আচ্ছা, এখন এককগুলো, হ্যাঁ, বারবার সেম প্রবলেম। আচ্ছা, এখন দেখো একক, আমাদের প্রথম যে এককটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। পারমাণবিক পারমাণবিক ভর। আচ্ছা, দেখো এখন এই পারমাণবিক ভরটাকে আমরা প্রকাশ করি হচ্ছে AMU। ওকে, অ্যাটমিক মাস ইউনিট, এরকম একটা জিনিস আমরা এটাকে বলি। এই দ্বারা হচ্ছে আমরা
পারমাণবিক ভর এককটাকে প্রকাশ করি। আর এই যে পারমাণবিক ভর এককটা, এই এককটাকে হচ্ছে আমরা এই এককটার যে মানটা, এই মানটা হচ্ছে কত ভাইয়া? এই মানটা হচ্ছে 1 ডালটন। ডালটন। এখন 1 ডালটন সমান সমান তোমরা চাইলে লিখতে পারো 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 27 কেজি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে হচ্ছে কি বলছি ভাইয়া? অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, অ্যাভোগাড্রো। আচ্ছা, এই অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এটা হচ্ছে আমরা n দ্বারা প্রকাশ করি, বা n, এই যে n এ দ্বারা প্রকাশ করি, এবং এটার একটা মান থাকবে, এক্সাক্ট একটা ভ্যালু আছে। এটা আমরা অনেক জায়গায়, এটা হচ্ছে আমাদের লাগে, এটা হচ্ছে 6.023 ইন্টু 10 পাওয়ার 23 মোল পার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফ্রাডে। ফ্রাডে, ওকে, এখানে ফ্রাডের নামে যে ফ্রাডে ধ্রুবক। আচ্ছা, এই ফ্রাডে ধ্রুবকের একটা তোমার চিহ্ন থাকবে, এটা হচ্ছে আমরা এফ দ্বারা আইডেন্টিফাই করব, এবং এর মানটা হচ্ছে 96,500। কত ভাইয়া? 96,500 কুলাম্ব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোলার গ্যাস দ্রবক, যেটাকে হচ্ছে আমরা আর দ্বারা আইডেন্টিফাই করব। সরি, আগে লিখে নিই, মোলার গ্যাস। ওকে, মোলার গ্যাস দ্রবক, এটাকে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করি? এটাকে হচ্ছে আমরা আর দ্বারা আইডেন্টিফাই করি, এবং এর কয়েকটা এককে কয়েকটা ভ্যালু আছে। যেমন তোমরা যদি হচ্ছে লিখো যে কেজি, জুল পার কেজি, সরি, জুল পার কুলাম পার হচ্ছে তোমার হচ্ছে যেটাকে বলা হয় মোল। ওকে, এখন তোমরা হচ্ছে এইভাবে লিখলে আসবে কত ভাইয়া? 8.316। এটা হচ্ছে আমাদের জুল পার কেলভিন পার মোল। ওকে, এটা হচ্ছে আমাদের কেলভিন এককে যদি আমরা হিসাব করি। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে লিটার অ্যাটমস্ফিয়ার হিসাব করি, তখন এটা আসে 0.082 লিটার। তারপর হচ্ছে আমাদের অ্যাটমস্ফিয়ার, অ্যাটমস্ফিয়ার, তারপর হচ্ছে আমাদের কি ভাই? কেলভিন পার মোল পার। ওকে, এটা হচ্ছে আমাদের কোন এখানে, এটা হচ্ছে আমাদের মোলার গ্যাস দ্রবকের কয়েকটা মান। আচ্ছা, এরপর হচ্ছে ধরো তোমার বোল্টজম্যান দ্রবক। ওকে, বোল্টজম্যান, বোল্টজম্যান, এটা অনেক আসে, অনেক আসে। আচ্ছা, এখন দেখো, এই বোল্টজম্যান ধ্রুবকটাকে হচ্ছে আমরা কে দ্বারা আইডেন্টিফাই করব, এবং এর একটা এক্সাক্ট ভ্যালু আছে, এটা হচ্ছে 1.38 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23। ওকে, এটার এককটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল। ওকে, এখন এই এককগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার ফলে সরাসরি চলে আসে। এগুলোর হচ্ছে যেমন তোমার বোল্টজম্যান ধ্রুবকে আরো মান আছে, তবে এটা বেশি ইম্পর্টেন্ট, এটাই আসবে। এই আবার এককটা মাঝে মাঝে শুধু এই এককটা আসে, এটা কি? হ্যাঁ, এটা কি হবে? তারপর হচ্ছে তোমার মাঝে মাঝে আসে যে এটার টোটাল ভ্যালুটা কত, এরকম আসে। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে একদম হুবহু পাবা, তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এরপর চলে আসো, আমাদের হচ্ছে যে এসটিপি এবং হচ্ছে এসিটিপি। এগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া? এগুলো হচ্ছে তোমার কয়েকটা ইউনিট। ওকে, এখন অনেক সময় আসে যে এসটিপি এর পূর্ণরূপ কি, বা এসিটিপি এর পূর্ণরূপ কি। তো তোমাদেরকে প্রথমে যদি আমরা একটু লিখে দেখাই যে এসটিপি এর পূর্ণরূপটা কি। হ্যাঁ, তো দেখো, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড, STAN DARE, স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে অ্যাম্বিয়েন্ট, কি ভাইয়া? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে এসটিপি, সরি, এটা তো অ্যাসিটিপি না। এটা হবে তাহলে স্ট্যান্ডার্ড, তারপর হবে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, AM BIENT, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, TEMPERATURE।
স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, আচ্ছা এটা হচ্ছে জাস্ট হচ্ছে তার কি একটা তোমার কি বলা হয়, এটা পূর্ণরূপ। ওকে, আচ্ছা এখন এই যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই যে প্রেসার বা এসিটিপি, এই এককে তোমার চাপ কিরকম হয়, তাপ কিরকম হয় এবং হচ্ছে আয়তনটা কিরকম। দেখো এই এককে তোমাদেরকে আমি যদি একটু চাপটা বলি, এবং হচ্ছে যদি আমরা একটু তাপটা বলি বা টি, তারপর হচ্ছে আমাদের আয়তন, আয়তন বা হচ্ছে ভি। ওকে, দেখো এই মানটা কত আসে, এই মানটা আসবে হচ্ছে তোমার চাপটা হচ্ছে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল, এবং আমাদের এই এককে যে তাপটা এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রি কেলভিন। কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 273 কেলভিন, এবং এই এককে আয়তনটা হচ্ছে 24 24.789, ওকে, 789 লিটার। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা আয়তন এই এসসিটিপি এককে। তো তোমরা জাস্ট মাথায় রাখবা পুনরূপটা কি, এই এসসিটিপি এককে চাপ কত, তাপ কত এবং হচ্ছে আয়তন কত, আর কিছু লাগবে না। এরপর হচ্ছে আমাদের এসটিপি, যেটা হচ্ছে এটার পুনরূপ হচ্ছে কি, এটার পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা এই এককে তোমার তাপ কত, চাপ কত, এটাও একটু আমরা দেখবো। দেখো এই এককে যদি আমরা তাপ বা টিটা একটু দেখি, তারপর হচ্ছে চাপ এবং হচ্ছে আয়তন, সরি, আচ্ছা আয়তনটা নিচে লিখি, ওকে, আয়তন বা ভি। এখন এই এককে তোমরা দেখো যে এখানে আমাদের তাপটা কত হবে, এসটিপি এককে তাপটা কত, তাপমাত্রাটা কত, এসটিপি এককে তাপমাত্রাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং এখানে আমরা আগের যে এটা এখানে একটা ভুল করে ফেলছি, এটা কিন্তু হ্যাঁ 273 কেলভিন না, এটা হচ্ছে এসিটিপি যে এককটা, এটা হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রা। ওকে, যেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। একটু ভুল হয়েছে, এটা একটু সংশোধন করে নাও। ওকে, আচ্ছা এরপরে আমাদের এই এককে চাপটা কত, চাপটা হচ্ছে তোমার যেটা আমরা যদি হচ্ছে একটু অ্যাটম স্পেয়ার এককে বলি, সেটা হবে 1 অ্যাটম স্পেয়ার। ওকে, অথবা তোমার হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। ওকে, আচ্ছা এই এককে আয়তনটা কত, এই একক আয়তনটা হচ্ছে আমাদের যেটা 22.4 লিটার, এটা আমরা সবাই কম বেশি জানি, তো এগুলো পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। আচ্ছা এরপর আমরা 3 নম্বর টাইপে চলে যাব। এই 3 নম্বর টাইপে হচ্ছে গ্যাসের সূত্র সমূহ। দেখো আমাদের পড়ছি আমরা বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র, এই সূত্রগুলো আমরা পড়ছি না। জাস্ট হচ্ছে এই সূত্রগুলোতে কি আসে পরীক্ষায়, আসে হচ্ছে কোন সূত্রে কোন চলকটি স্থির থাকে, কোনটা কোন দুইটি চলক গতিশীল থাকে, তারপর হচ্ছে এদের গাণিতিক রূপটা কিরকম হয়, এর সম্পর্কটা কিরকম, জাস্ট হচ্ছে এই কথাগুলো আসে। এখন আমরা তোমাদেরকে জাস্ট প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এদের এই কোন সূত্রে কোন চলকটি হচ্ছে স্থির থাকে। ওকে, এখন প্রথমেই দেখো যে বয়েলের সূত্র। ওকে, এখন একটা জিনিস তোমরা একটু মাথায় রাখতে পারো, যেটা হচ্ছে একটা ছন্দের মতো করে রাখতে পারো, যে পিভি, ভিটি, ভিএন, ডিআর, পি, পি। ওকে, আচ্ছা এটা আমার বানানো না, এটা জাস্ট হচ্ছে একটা ছন্দ। আমি যখন পড়াশোনা করছি তখন হচ্ছে আমি এটা শিখছিলাম এক জায়গা থেকে, তবে এটা আমার বানানো। ওকে, আচ্ছা দেখো এখন এই যে পিবি, ভিটি, ভিএন, ডিআর, পিবি, এই কয়েকটা কথা তুমি জাস্ট মাথায় রাখলে এই জিনিসটা হচ্ছে তুমি সলভ করতে পারবে। এখন প্রথমে আমরা আসবো হচ্ছে বয়লের সূত্র। এখন দেখো
এই বয়লের সূত্রে আমরা জানি যে প্রথম যেটা বলছে যে পিবি, তাইলে এই পিভি, তাহলে বয়লের সূত্রে স্থির কি? পিবি। এখন আমরা এখানে যেটা করব, যে দুইটা, এই দুইটা হচ্ছে চলমান বস্তু, চলমান চলক। এখানে তাহলে বয়লের সূত্রে চলমান চলক হচ্ছে কারা? পিবি। আর স্থির কারা? স্থির হচ্ছে তাহলে পিবিটি, তাহলে হচ্ছে কি টি। এবং আরেকটা হচ্ছে কি ভাই? আরেকটা হচ্ছে আমার এন। ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা কিভাবে পড়ি? আমরা তো একটা মানে ছন্দের একটা মানে সংজ্ঞা পড়ি না, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের অণুসমূহের, হ্যাঁ, এইভাবে পড়ি না আমরা। তো জাস্ট হচ্ছে এটাকে আমরা খুব সংক্ষেপে মাথায় রাখার জন্য এটা দিলাম, যে কোনটা স্থির থাকে। তাহলে বয়লের সূত্রে স্থির থাকে কি? বয়লের সূত্রে স্থির থাকে তাপমাত্রা এবং হচ্ছে মোল সংখ্যা। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এই সূত্রে আমাদের একটা গাণিতিক রূপ আছে না? আচ্ছা, একটা গাণিতিক রূপ আছে। এই গাণিতিক রূপটা কিরকম হয়? এই গাণিতিক রূপটা হচ্ছে তোমার ধরো হচ্ছে ভি সমানুপাতিক 1/p, মানে যদি আয়তন বাড়ে চাপ কমে, আয়তন কমলে চাপ বাড়বে। এটা হচ্ছে আমাদের, এটা বোঝায়, এটা হচ্ছে আমাদের এই সম্পর্ক, এটা হচ্ছে কি আমাদের সম্পর্ক। এই গাণিতিক রূপ থেকে আমরা এটা সম্পর্কটা বুঝি কি, আয়তন 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 হচ্ছে কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক আর কি, সরি। আচ্ছা, যাক, এটা আমি লিখতে চাই না, এটা তোমরা আসলে বুঝবা, যে এটা তো তোমরা বুঝতে পারছো যে এটা ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা হচ্ছে তোমরা একটু বুঝে নেবে, এটা আমি সময় যাবে অনেক, এটা আমি লিখবো না। Okay? এটা তোমরা নিজ থেকে লিখে নিবা বা বুঝে নিবা। যে তাহলে পিবি, এখন আমাদের প্রথম সূত্র শেষ। বয়লের সূত্রের জন্য পিবি, চার্লসের সূত্রের জন্য ভিটি, গেলুসাকের সূত্রের জন্য ভিএন, ডাল্টনের সূত্রের জন্য ডিআর এবং গ্রাহামের সূত্রের জন্য পিবি। এই জাস্ট এটা আমরা মাথায় রাখবো, এটা মাথায় রাখলে একদম ক্লিয়ার সবকিছু। তাহলে পিবি, তাহলে এই দুটো হচ্ছে চলমান বস্তু, এটা এই স্থির বস্তু থেকে তাহলে টি আর এন, তাপমাত্রা এবং মোল সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রে ভিটি, তাহলে এটা যদি চলমান বস্তু হয়, তাহলে স্থির বস্তুকে, স্থির বস্তু হচ্ছে কি ভাই? স্থির বস্তু হচ্ছে পি এবং হচ্ছে এন, চাপ আর হচ্ছে কি মোল সংখ্যা। যাক, এগুলা না লিখলেই চলে, এই এন গুলা এগুলা না লিখলে চলে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে ওই এটা একটু লিখে দিতে হবে, টি পি। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা এই সূত্রে আমাদের এটা একটা আরেকটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এই সূত্রে আমাদের যে ভি এবং টি, এরা হচ্ছে কি পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে, আয়তন কমলে তাপমাত্রাও কমে যাবে। আচ্ছা, এরপর গেলুসাকের সূত্রটা একটু দেখো। গেলুসাকের সূত্রে বলছে, বা এমনি বলছে যে ভিএন, তাহলে ভিএন মানে কি? ভিএন মানে হচ্ছে এরা হচ্ছে কি থাকবে, স্থির থাকবে, এরা হচ্ছে চলমান থাকবে। তাহলে স্থির থাকবে কে? স্থির থাকবে হচ্ছে পি আর টি। এবং এদের সম্পর্কটা কিরকম হবে? পি আর টির সম্পর্কটা কিরকম হবে? পি আর টির সম্পর্কটা হবে সমানুপাতিক। ওকে। আচ্ছা, এরপর দেখো অ্যাভোগাড্রো, যেটাকে আমরা হচ্ছে, আচ্ছা অ্যাভোগাড্রো যে সূত্রটা, এটা একটু দেখো। এই সূত্র বলছে যে আমাদের ভিএন, অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে ডিআর। ওকে, দেখো। আচ্ছা, আমরা একটু বলছি পিবি বিটি পিটি। আচ্ছা, এখানে পিটি হবে, এটার জন্য আমাদের সূত্র তো 6টা, একটা কম লিখছি আমরা। দেখো, পিবি, ভিটি, পিটি, ভিএন, ডিআর, দেখছো এই সিরিয়ালটা কিন্তু কিন্তু এলোমেলো করা যাবে না। তাহলে আমাদের গেলুসাকের সূত্র পর্যন্ত আমরা পিটি পর্যন্ত শেষ করলাম নাকি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত শেষ। এরপরে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, এটা হচ্ছে ভিএন, তাহলে ভিএন থাকবে স্থির, কে স্থির থাকবে অ্যাভোগাড্রোর সূত্রে? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে আমাদের ভিএন স্থির থাকবে, সরি ভিএন চলমান থাকবে। তাহলে স্থির থাকবে কে? স্থির থাকবে হচ্ছে আমাদের পিটি, এটা তো
পিটি। এবং আমাদের এটার হচ্ছে আমাদের যেই ভিএন এটা হচ্ছে একটা আরেকটা সমানুপাতিক পিভি পিভি বিটি পিটি ভিএন। আচ্ছা 4 নম্বর তো ভিএন, আরে বারবার সেম ভুল করতেছি। আচ্ছা এখন তাহলে আমাদের এটাতে স্থির থাকবে কে? স্থির থাকবে তো পিটি, ঠিক আছে। আমাদের সমানুপাতিক হবে বি সমানুপাতিক হবে এন। আচ্ছা এরপরে আমাদের হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটাতে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পিপি। দেখো ডাল্টনের যে আংশিক চাপ সূত্র এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে আমাদের পিপি। তাহলে আমাদের স্থির থাকলো কে? স্থির থাকলো হচ্ছে ভি আর হলো টি। আর আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে কি যে টোটাল যে পি এটা হচ্ছে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এর সমষ্টির সমান আর কি, এরকম একটা ইয়ে। আচ্ছা এরপর হচ্ছে গ্রামের ব্যাপন সূত্র। আচ্ছা ব্যাপন সূত্রের ক্ষেত্রে আমাদের ব্যাপন হচ্ছে আমরা আর দ্বারা আইডেন্টিফাই করি। ওকে, তো এক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে, তাহলে পি এবং হচ্ছে টি স্থির থাকবে। আর এই চাপে হচ্ছে আমাদের তোমার ব্যাপন হচ্ছে ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। ওকে, ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। তো আশা করি হচ্ছে এই জিনিসটা তোমরা বুঝছো। জাস্ট মাথায় রাখবে পিবি ভিটি পিটি বিএন ডিআর পিবি। আর এবং কোনটা স্থির থাকবে, জাস্ট হচ্ছে যেইটা সূত্রের ভিতরে থাকবে সেইটা স্থির থাকবে না, সেইটা বাদে বাকি যারা আছে তারা হচ্ছে স্থির থাকবে, এইটুকু একটু মাথায় রাখবা। এভাবে ব্যাপারটা। এরপর হচ্ছে আমাদের বাস্তব গ্যাস এবং হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে। দেখো বাস্তব গ্যাস কারা? যেই গ্যাসগুলো হচ্ছে তোমার বয়েলের সূত্র বা তোমার হচ্ছে মানে পি ফিজিক্যালস টু এনআরটি যে সমীকরণটা আছে এই সূত্রটা হচ্ছে মেনে চলবে না, তারা হচ্ছে মূলত বাস্তব গ্যাস। ওকে, এখন বাস্তব গ্যাস সমূহ হচ্ছে পি ফিজিক্যালস টু এনআরটি সমীকরণটা মানবে। হ্যাঁ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় একটা আচরণ করবে। কখন করবে জানো? এটা হচ্ছে নিম্নচাপ নিম্নচাপ ও উচ্চ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় গ্যাসের গ্যাসের ন্যায় আচরণ করে। আচরণ করে। এখন দেখো একটা জিনিস মাথায় রাখবা যে এই যে তাপ এবং চাপ, হ্যাঁ, তাপ এবং চাপের মধ্যে একটা প্রবলেম হয়। মানে তাপমাত্রা এবং চাপ, যে তাপমাত্রা নিম্ন নাকি চাপ নিম্ন। একটা জিনিস মাথায় রাখবা, চাপ লিখতে শব্দ লাগে, দুইটা অক্ষর লাগে, তাই হচ্ছে এটা ছোট, তাই হচ্ছে নিম্ন। নিম্ন মানে ছোট, তাহলে নিম্ন চাপ। আর উচ্চ তাপমাত্রা লিখতে বেশি অক্ষর লাগে, এবং এই জন্য এটা হচ্ছে উচ্চ। এইভাবে হচ্ছে মাথায় রাখবা। তাহলে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এইটুকু একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক। দেখো সংকোচনশীল গুণাঙ্কের একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং এই সংকোচনশীল গুণাঙ্কটা বের করার একটা মানে সূত্র আছে। সংকোচনশীল গুণাঙ্কটা হচ্ছে কি ভাইয়া, যে তোমার এটা হচ্ছে জেড দ্বারা আমরা আইডেন্টিফাই করি। এটা হচ্ছে মূলত যে আমাদের বাস্তব গ্যাসের মোলার আয়তন আছে না, বাস্তব গ্যাসের বাস্তব গ্যাসের মোলার আয়তন বা ভি। হ্যাঁ, বাস্তব গ্যাসের মোলার আয়তন বা বাস্তব গ্যাসের মোলার ভি এবং হচ্ছে আমাদের যে আদর্শ গ্যাস আদর্শ গ্যাস গ্যাসের ভি মোলার ভি, এই যে দুইটার অনুপাত, এই অনুপাতকে বলা হয় কি ভাইয়া, এই অনুপাতকে বলা হয় হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক। এখন এই সংকোচনশীল গুণাঙ্ক হচ্ছে আমরা জ্যাড দ্বারা হচ্ছে এটাকে আমরা আইডেন্টিফাই করে থাকি। এখন দেখো একটা গ্যাস যখন আদর্শ হয়, হ্যাঁ, একটা গ্যাস যখন আদর্শ হয়, এটা কয়েকটা মান আছে আদর্শ গ্যাসের বেলায়।
আদর্শ গ্যাসের জন্য তোমার এই সংকোচনশীল গুণাঙ্ক z is equals to 1 হবে। ওকে, এরপরে তুমি যদি চিন্তা করো যে আমাদের সংকোচনশীল গুণাঙ্কটা যদি হচ্ছে আমাদের z এর যে মানটা সংকোচনশীল গুণাঙ্ক z, এই z এর মানটা যখন হচ্ছে 1 এর চাইতে বড় হবে তখন এটি আদর্শ গ্যাস অপেক্ষা বড় হবে। ওকে, তাহলে আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য হবে। আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য কখন হবে? যখন সংকোচনশীল গুণাঙ্ক z এর মান 1 অপেক্ষা বেশি। আবার যখন আদর্শ গ্যাস অপেক্ষা হচ্ছে পেষণযোগ্য বেশি হবে কখন? যখন হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক z এর মান 1 অপেক্ষা ছোট। তাহলে আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য হবে। কি? বেশি পেষণযোগ্য হবে যখন z এর মান 1 অপেক্ষা ছোট। একটু মাথায় রাখবে। তার কি বলছি ভাই? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের সংকোচনশীল গুণাঙ্ক z is equals to 1। আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য হবে যখন z এর মান হবে 1 অপেক্ষা বেশি, এবং আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য হবে যখন z এর মান হবে 1 অপেক্ষা কম। ওকে, আচ্ছা, এই জিনিসটুকু একটু জাস্ট মাথায় রাখবা। এখন এই তোমাদের এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা একটু দেব। দেখো, একটা এক্সাম্পল দিই। ধরো জিনিসটা হচ্ছে আমাদের সংকোচনশীল গুণাঙ্ক z এর মান হচ্ছে তোমার 1 অপেক্ষা বেশি। জাস্ট এইটুকু মাথায় রাখবা। যখন আমাদের এই সংকোচনশীল গুণাঙ্ক z এর মান 1 অপেক্ষা বেশি হবে তখন এটা হচ্ছে আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য হয়। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে যেমন হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন। একটু ইজিলি যদি মনে রাখো, দেখবা যে হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা কম তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটে। ওকে, আচ্ছা, এরপরে তোমার যখন সংকোচনশীল গুণাঙ্ক z এর মান 1 অপেক্ষা কম হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে এতে পেষণ বা বিস্তৃতি হচ্ছে একটু বেশি হবে, এবং সেই ক্ষেত্রে এই কোন কোন গ্যাসগুলোর ক্ষেত্রে এই জিনিসটা একটু অ্যাপ্লিকেবল দেখো, এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে আমাদের অক্সিজেন, যাদের পারমাণবিক ভর বেশি তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করবো বা এই জিনিসটা আমরা বুঝে নিব। তো এগুলো হচ্ছে আমাদের সরাসরি পরীক্ষাতে চলে আসে যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এদের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক z এর মান কত, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক z এর মান কত, কখন সংকোচনশীল গুণাঙ্ক z এর মান 1 হয়, জাস্ট হচ্ছে কখন পেষণযোগ্যতা বেশি বা বিচ্যুতি বেশি, বিচ্যুতি কম, এই কথাগুলো হচ্ছে আসে। আশা করি পারা যাবে, আমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করবো তখন বুঝতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে কথাবার্তা আছে। দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি? আচ্ছা, জাস্ট হচ্ছে একটা জিনিস মাথায় রাখবো, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা সরাসরি চলে আসে। ঠিক আছে, এটা তোমার জিনিসটা মূলত কি, সমীকরণটা হচ্ছে প্রথমে আমাদের মুখস্থ করা লাগবে। সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হচ্ছে কিরকম? হ্যাঁ, এটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, সরি কি লিখতেছি, আচ্ছা, তো এর তারপর হচ্ছে ভি মাইনাস হচ্ছে আমাদের এন ভি ইজ ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে কোনটা দ্বারা কি প্রকাশ করে এটা হচ্ছে একটু জানার ট্রাই করবা। যেমন হচ্ছে এইটা দ্বারা হচ্ছে আমাদের কি বোঝায়, একটা আকর্ষণ বোঝায়। এই সমীকরণটা কি বোঝায়? হ্যাঁ, আকর্ষণ বোঝায়। হ্যাঁ, মূল সংখ্যা, টি টেম্পারেচার, ভি হচ্ছে আয়তন, এগুলো জাস্ট একটু করবা। পি প্রেসার। আচ্ছা, এখন বলছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যে সন্ধি চাপ, সন্ধি তাপমাত্রা, এই কথাবার্তাগুলো।
এগুলো থেকে হচ্ছে প্রশ্নে আসে, পরীক্ষা আসে। দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা অনেকগুলো গ্যাসের সন্ধি চাপ এবং সন্ধি তাপমাত্রা আমাদের বইতে দেওয়া আছে, তবে আমরা হচ্ছে এগুলো পড়বো না, জাস্ট হচ্ছে আমরা 3-4টা গ্যাসের ক্ষেত্রে শুধু খেয়াল করবো। ওকে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন, হিলিয়াম, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি একটু সন্ধির চাপটা নিয়ে কথাবার্তা বলি, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে সন্ধির চাপটা কত। এই হাইড্রোজেনের ক্ষেত্রে সন্ধির চাপটা হচ্ছে 2.26 এবং চাপের যে এককটা এটা হচ্ছে আমরা অ্যাটমোস্ফিয়ার এককে চিন্তা করব। ওকে, তাহলে 2.26 এবং হিলিয়ামের ক্ষেত্রে এই মানটা আসে 12.80। আর তোমার হচ্ছে কি ভাই কার্বন ডাই অক্সাইড, এটার ক্ষেত্রে এটা হচ্ছে 72.90 বা 90। এবং তাপমাত্রার ক্ষেত্রে একটু চিন্তা করি যে হিলিয়ামের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে -268 ডিগ্রি সেলসিয়াস এককে, আর হচ্ছে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস এককে। ওকে, আচ্ছা এরপরে আমাদের কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে কত ভাইয়া, এটা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস এককে। এগুলো সরাসরি চলে আসবে ইনশাল্লাহ, একটু মাথায় রাখতে হবে। এখন দেখো ভাইয়া ব্যাপন হারটা হচ্ছে কি, ব্যাপন হার কোনটার বেশি কোনটার কম, এটা একটু এগুলো হচ্ছে একটু আসে। তো আমরা একটা দুইটা গ্যাসের সাথে যদি একটু কম্পেয়ার করে দেখো, একটা গ্যাস এবং হচ্ছে একটা গ্যাস। আচ্ছা, এবং এখানে একটা গ্যাস এখানে একটা গ্যাস। দেখো এখন আমরা জানি যে ব্যাপন হার হচ্ছে কিসের উপর নির্ভর করে ভাইয়া, ব্যাপন হার হচ্ছে আমাদের পারমাণবিক যে ভর সংখ্যা এটার উপর দ্বারা হচ্ছে আমরা এটা দ্বারা হচ্ছে বুঝি বা ঘনত্ব দ্বারা। এখন জাস্ট হচ্ছে তোমরা পারমাণবিক ভর সংখ্যা দ্বারা কিভাবে ইয়ে করবে দেখো, কার্বন ডাই অক্সাইড পারমাণবিক ভর কত না 44, এটা আমাদের মুখস্থ আছে। সালফারের ক্ষেত্রে দেখো 32 প্লাস হচ্ছে অক্সিজেনের জন্য কত 32। ওকে, আচ্ছা এখন টোটাল ভ্যালু আসলে কত 64। এখন এর মধ্যে ব্যাপন হার যার কম, ব্যাপন হার কার বেশি হবে, যার পারমাণবিক ভর কম। এখন এটার পারমাণবিক ভর কম, তাহলে এটার ব্যাপন হার বেশি, তাহলে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার বেশি সালফার ডাই অক্সাইডের চেয়ে। আচ্ছা, এরপর দেখো মিথেন এবং হচ্ছে অক্সিজেন। মিথেনের ক্ষেত্রে হচ্ছে 16, আমরা এটা জানি। আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 32, অক্সিজেনের যে অণু। তো এক্ষেত্রে মিথেন এর পারমাণবিক ভর কম, তাই এটার হচ্ছে কি ব্যবহার বেশি অক্সিজেনের চাইতে। জাস্ট হচ্ছে এগুলো পরীক্ষাতে চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস ঘটনা, যেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এই ঘটনা থেকে হচ্ছে প্রশ্ন আসে, যেটাতে প্রভাব কি থাকে, হ্যাঁ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বা সমীকরণটা কি। দেখো তোমাদেরকে হচ্ছে আমরা জাস্ট একটা পিকচারের মাধ্যমে একটু দেখাবো, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেন হচ্ছে আমাদের অক্সিজেন, যে বায়ুমণ্ডলের অক্সিজেন, সেই অক্সিজেনের সাথে দেখো আমাদের হচ্ছে একটা বিক্রিয়া করে বজ্রপাত, আমাদের যখন হচ্ছে বজ্রপাত হয় ইয়াতে। আচ্ছা, এখন এই বজ্রপাত এই ক্ষেত্রে টেম্পারেচার প্রয়োজন হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন এই বজ্রপাতের সময় এই নাইট্রোজেন এবং অক্সিজেন থেকে নতুন একটা গ্যাসের সৃষ্টি হয়, যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে 2NO, নাইট্রাস অক্সাইড। আচ্ছা, এখন এই যে এই নাইট্রাস অক্সাইড এটা আবার কি করে জানো, এটা হচ্ছে আবার অক্সিজেন, এখানে যে অক্সিজেনটা আছে এটা হচ্ছে তোমার 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রয়োজন হবে। যখন এখানে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তখন এই আরেকটা অক্সিজেনের সাথে এরা অ্যাডজাস্ট হয়ে 2NO2 তৈরি হয়। এরপরে এখন এরপরে কি হয়, এরপরে হচ্ছে এরা তোমার আহ, এই দুইটা আবার হচ্ছে একটা পানির অণুর সাথে, যখন হচ্ছে দুইটা পানির অণুর সাথে আবার বিক্রিয়া করে, যেমন তোমার হচ্ছে এখন এরপরে 2H2O, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা অক্সিজেনের সাথে মিলিত হবে, মিলিত হয়েছে কি কি উৎপন্ন করবে, এটা হচ্ছে ধরো তোমার নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, HNO3। এই হচ্ছে আমরা নাইট্রিক অ্যাসিডটা পাই। হুম, আচ্ছা, এই যে নাইট্রিক অ্যাসিডটা আছে, এটা হচ্ছে আমাদের কি হয় ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এগুলোর সাথে তোমার হচ্ছে দ্রবণীয় নাইট্রেট লবণ হিসেবে মাটিতে হচ্ছে এরা মিশে যাবে। আচ্ছা, মিশে যাওয়ার পর তোমার এই ক্যালসিয়াম, এই যে মিশে যাওয়ার পরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা তোমার উদ্ভিদ হচ্ছে ইউজ করে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এটাই এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া। আচ্ছা, এরপরে যে পরবর্তী যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো যদি তোমরা হচ্ছে একটু দেখাতে চাও, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে ক্যালসিয়াম অক্সাইড
এটা হচ্ছে প্লাস হচ্ছে 2HNO3, এটা হচ্ছে কি করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে, NO2 সরি NO3 আচ্ছা, এই NO2 এটা হচ্ছে আমাদের যে জলীয় বাষ্প বা মাটির যেই ভিতরে যে পানি থাকে H2O, আচ্ছা এইটার সাথে অ্যাডজাস্ট হয়, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে তোমার হচ্ছে কি করে একটা ইয়ে তৈরি করে, সরি এখানে এই পর্যন্ত লাগে না, জাস্ট হচ্ছে এইটুকু চিন্তা করো, এইটুকু চিন্তা করো, এটা হচ্ছে তৈরি করে ক্যালসিয়াম নাইট্রেটটা হচ্ছে তৈরি করে, এবং এটা হচ্ছে গ্রহণ করে পরবর্তীতে, জাস্ট এটাই হচ্ছে মূলত নাইট্রোজেন ফিক্সেশন বিক্রিয়া। এরপরে তোমার হচ্ছে টাইপ 4, যে আমাদের দূষক প্রাইমারি এবং সেকেন্ডারি দূষক, এই দুইটা জায়গা থেকে হচ্ছে অনেক প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে দেখো প্রাইমারি দূষক আছে, সেকেন্ডারি দূষকও কিন্তু আছে। প্রাইমারি দূষক কারা কারা, সেকেন্ডারি দূষক কারা কারা, জাস্ট পরীক্ষায় কিন্তু এগুলো আসবে, এর বাইরে কিছু আসবে না। তো তোমরা যদি হচ্ছে প্রাইমারি দূষকটা মনে রাখতে পারো, সেকেন্ডারি দূষক মনে রাখার দরকার নাই। আচ্ছা এখন মাথায় রাখবো যে হ্যাঁ, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া NH3, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের H2S, ধোঁয়া, ধূলিকণা, ধূলিকণা, ছাই, এই যে কয়টা জিনিস, এগুলো ছাড়া বাকি যারা আছে সবাই হচ্ছে কি সেকেন্ডারি দূষক, বাকি সব ক্লিয়ার। আচ্ছা এখন আমাদের যে WHO, এই প্রতিষ্ঠান কর্তৃক আমাদের দূষণের কিছু মাত্রা দেওয়া আছে। দেখো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটু কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, যে কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই মাত্রাটা হচ্ছে 300 থেকে 350 ppm, কত 300 থেকে 350 ppm, এটা হচ্ছে WEC কর্তৃক কার্বন ডাই অক্সাইডের দূষণের একটা সর্বোচ্চ মাত্রা বা নিরাপদ মাত্রা তোমরা বলতে পারো। এরপর যদি চিন্তা করি আমরা কার্বন মনোক্সাইডের কথা, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে 0 থেকে হচ্ছে তোমার 0.15 ppm, এটা কিন্তু সর্বোচ্চ বা সহনীয় মাত্রা, ঠিক আছে, বা নিরাপদ মাত্রা। এরপর সালফার ডাই অক্সাইডের এরকম একটা মাত্রা আছে, এটা হচ্ছে 0.05 ppm। আচ্ছা এরপর হচ্ছে অ্যামোনিয়া সরি মিথেন, মিথেনের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 2 ppm। আচ্ছা এরপর H2S, এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে 0.0002 ppm। ওকে, এগুলো হচ্ছে WHO অনুযায়ী দূষণের একটা নিরাপদ বা সর্বোচ্চ সহনীয় মাত্রা। আচ্ছা এরপর দেখো হ্যাঁ, যে গ্রিন হাউস গ্যাস, দেখো গ্রিন হাউস গ্যাসের একটা তোমার যদি পার্সেন্টেজ হিসাব করি, গ্রিন হাউস গ্যাস হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 50%, কার্বন ডাইঅক্সাইড এটা থাকে কত পার্সেন্ট, 50% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে মিথেন CH4, এটা থাকে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ হিসাবে, যেটা হচ্ছে 90%। এরপর হচ্ছে ওজোন গ্যাসটা, এটা হচ্ছে আমাদের 18%, ওজোন গ্যাস না, আচ্ছা ওজোন গ্যাস O3, এটা হচ্ছে কত 18%। এবং CFCটা থাকে, CFC এটা হচ্ছে থাকে 16%। এবং হচ্ছে জলীয় বাষ্প নাইট্রাস অক্সাইড থেকে 5%, NO এটা থেকে হচ্ছে 5%। এবং হচ্ছে আমাদের আরেকটা যে জিনিস সেটা হচ্ছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প, এটা থাকে হচ্ছে কত পার্সেন্ট, এটা থাকে হচ্ছে 2%। আচ্ছা এরপরে আমাদের যে সিএফসির নামকরণটা একটু দেখবো। সিএফসির আসলে আমরা নামকরণটা কিভাবে করি, যেমন ফ্রিওন 11, সরি কত ফ্রিওন 11, FRUN ফ্রিওন 11। আচ্ছা এই জিনিসটা করার জন্য হচ্ছে আমরা এখানে যেটা থাকবে সেটার সাথে হচ্ছে আমরা 90 অ্যাড করে দিব, তাহলে 90 প্লাস হচ্ছে কত 11, তাহলে টোটাল ভ্যালুটা আসলো 101। হ্যাঁ, এই 101 এর প্রথম যে মানটা, প্রথম যে ইয়েটা, এটার নাম হলো কি
সি, তাহলে 101 না, এখানটা ধরো হচ্ছে সি, তারপর হচ্ছে কি এইচ, তারপর হচ্ছে এফ। ওকে, এখন এখানে কার্বন আছে একটা, ফ্লোরিন আছে একটা, হাইড্রোজেন নাই। এখন হাইড্রোজেনের জায়গাগুলো হচ্ছে আমরা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করবো। তাহলে এখন দেখো, একটা কার্বনের সাথে, কার্বনের 4টা হাত আছে, তো কার্বনের যদি 4টা হাত থাকে, তো সে হচ্ছে একটা কি নিল, একটা ফ্লোরিন নিল। ওকে, একটা ফ্লোরিন নিলে বাকি পাশে কয়টা ক্লোরিন যাবে? 3টা ক্লোরিন যাবে। আচ্ছা, তাহলে এটার নামটা হলো কি, সি এল থ্রি এফ, এরকম। ওকে, এইভাবে হচ্ছে আমরা এটা নামগুলো করব। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু বেসিক হচ্ছে অ্যাড করবো, অ্যাড করে হচ্ছে সম্পূর্ণ কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে একটা জায়গায় যাব, সেই জন্য হচ্ছে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আমরা সলভ করবো। ধন্যবাদ সবাইকে।